জিজ্ঞাসা করবে এটা হচ্ছে রিয়াকশন বাই সাইটোটক্সিক টি সেল এগেইনস্ট দ্য অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে দ্যাট মিনস দ্য ভাইরাস। যে কোনো জায়গায় র্যাশগুলি সাধারণত এই মেকানিজমে হয়ে থাকে। দ্য র্যাশ ইজ কজ প্রাইমারলি বাই সাইটোটক্সিক টি সেল অ্যাটাকিং দ্য ভাইরাস ইনফেক্টেড ভাস্কুলার এন্ডোথেলিয়াস সেল ইন দ্য স্কিন। ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 to 14 days। হ্যাঁ, এটা কি হয় সাধারণত সবাই জানো, ফিভার, কনজেন্টিভাইটিস, রানিং নোজ অ্যান্ড কাফিং অকার। একটা যেটা ক্যারেক্টারিস্টিক সাইন অফ দ্য মিজলস সেটা হচ্ছে কাপ্লিক স্পট আর ব্রাইট রেড লিশন উইথ এ হোয়াইট সেন্টার ডট that are located on the buccal mucosa. Buccal mucosa against the second molar teeth. এটা হচ্ছে ডায়াগনস্টিক ফিচার। তাহলে ফিভার থাকবে, কনজেন্টিভাইটিস, রানিং নোজ, তার সাথে কাপ্লিক স্পট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ মিজলস। এটা কি জিনিস? এটা হচ্ছে ব্রাইট রেড লিশন উইথ এ হোয়াইট সেন্টার that are located on the buccal mucosa against the second molar teeth. Now the complication of the জিজ্ঞাসা করে কমপ্লিকেশন অফ দ্য মিজলস, এটা ইম্পর্টেন্ট, ক্যান বি কোয়াইট সিভিয়ার, এনকেফালাইটিস, ডেফনেস, মেন্টাল রিটার্ডেশন, নিউমোনিয়া, অটাইটিস মিডিয়া। মেন্টাল রিটার্ডেশন আমরা পরে বলবো। তাহলে অটাইটিস মিডিয়া, এনকেফালাইটিস, ডেফনেস, নিউমোনিয়া। নিউমোনিয়াটা আগে বলো, ইট ইজ এ কোয়াইট কমন। আর যেটা আমরা আগেই পড়েছি, মিজলস হওয়ার অনেক দিন পরে যেটা স্লো ভাইরাল ইনফেকশনের মধ্যে হয় সেটাকে বলা হচ্ছে সাবঅ্যাকুইট স্ক্লেরোজিং প্যান এনকেফালাইটিস অকার সেভারাল ইয়ার আফটার মিজলস ইনফেকশন। তাহলে কমপ্লিকেশনগুলো যদি আমরা এইভাবে লিখি 1, 2, 3, তাহলে নাম্বার 1-এ আমরা আসছি নিউমোনিয়া, তারপরে লেখো এনকেফালাইটিস, ডেফনেস, অটাইটিস মিডিয়া, মেন্টাল রিটার্ডেশন, অ্যান্ড তারপর লাস্ট ওয়ান হচ্ছে সাবঅ্যাকুইট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস। হ্যাঁ, it is a fatal disease of the central nervous system that occurs several years after measles infection. Complication is very very important. ভাইবার জন্য ভাইভাতে এগুলি জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে মিজলস ইন এ প্রেগনেন্ট ওমেন কি হবে, তাদের লিড টু অ্যান ইনক্রিজ রিস্ক অফ স্টিল বার্থ, হ্যাঁ, রাদার দেন কনজেনিটাল অ্যানোমেলিস। তাহলে এটা স্টিল বার্থ ওদের বেশি হবে রাদার দেন কনজেনিটাল অ্যানোমেলিস। কনজেনিটাল অ্যানোমেলিস সাধারণত রুবেলা ভাইরাস ইনফেকশন হলে হয়ে থাকে। তাহলে কমপ্লিকেশনের মধ্যে আমরা এটাও নিব, লাস্ট ওয়ান প্রেগনেন্ট ওমেনদের হলে লিড টু এন ইনক্রিজ রিস্ক অফ স্টিল বার্থ রাদার দেন কনজেনিটাল অ্যানোমেলিস। তোমরা মনে রাখবে যে কনজেনিটাল অ্যানোমেলিস সেটা হচ্ছে রুবেলা ভাইরাসের বেলা হবে, আমরা একটু পরে পড়বো সেটা। আরেকটা টার্ম ইউজ করা হয় যে এটিপিক্যাল মিজলস, সেটা মানেটা কি, অকার ইন সাম পিপল হু আর গিভেন দ্য কিল ভ্যাকসিন। আমরা জানি মিজলসের অ্যাগনিস্টে যে ভ্যাকসিন দেওয়া হয় সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, কিন্তু কিল ভ্যাকসিন যদি দেওয়া হয় অ্যান্ড ওয়ার সাবসিকুয়েন্টলি ইনফেক্টেড উইথ দ্য মিজলস ভাইরাস, ভ্যাকসিনও দিলে আবার তোমার মিজলস ডেভেলপ করলো, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এন এটিপিক্যাল র্যাশ উইদাউট কাপ্লিক স্পট। আজকাল এগুলি জিজ্ঞাসা করা নয়, মাঝে মাঝে কোনো টিচাররা জিজ্ঞাসা করে, হ্যাঁ, হোয়াট ডু মিন বাই টিপিক্যাল মিজলস। মানে আগে কিল ভ্যাকসিন যখন ছিল তখন এটা সাধারণত দেওয়া হতো, তখন দেখা যেত এটার এগনেস্টে র্যাশ ডেভেলপ করেছে বাট কোনো কাপ্লিক স্পটই নেই, এটাকে বলা হচ্ছে এটিপিক্যাল মিজলস। ওটা এত ইম্পর্টেন্ট কিছু না। নাও দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা প্রথমে আসবো ডিটেকশন অফ অ্যান্টিবডি অথবা অ্যান্টিজেন, তারপরে হচ্ছে আইসোলেশন অফ দ্য ভাইরাস, তারপরে হচ্ছে কি তারপরে আর কি, তারপরে কি আসবে, যে কোনো ভাইরাল ডিজিজে আমরা সাধারণত অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন থেকে শুরু করি, তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে আইসোলেশন, তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিটেকশন বাই পিসিআর। এই কথাগুলি মনে রাখলে হয়ে যাবে, এই ভিতরে যেগুলি আছে এগুলি দরকার নেই। তাহলে অ্যান্টিবডি ডিটেকশন, অ্যান্টিজেন এটা এগনেস্টে করা হয় না, আর একটা হচ্ছে আইসোলেশন অফ দ্য ভাইরাস বাই সেল লাইন কালচার আর ডিটেকশন অফ দ্য নিউক্লিক অ্যাসিড বাই পিসিআর। আর প্রিভেনশনটা আমরা সবাই জানি, প্রিভেনশন ইমিউনাইজেশন সেটা হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, ইট ইজ গিভেন সাবকিউটিনিয়াসলি টু চিলড্রেন। তোমরা একটা কমিউনিটি মেডিসিনও পড়েছো,
at 15 months of age, usually in combination of the rubella and mumps vaccine. আজকাল কিন্তু দুটোকে আবার আলাদা করেও দেওয়া হয়। তাহলে এমআরও আছে, এমএমআর না হয়ে এমআরও একটা আছে। তাহলে সাবকিউটিনিয়াসলি আমরা যেটা দিয়ে থাকি এমএমআর, সেটা হচ্ছে আমাদের কত 15 মান্থে দিব, সেটা একটা লাইভ ভ্যাকসিন। দ্য ভ্যাকসিন শুড নট বি গিভেন টু চিলড্রেন prior to 15 month of age. তার আগে দেওয়া যাবে না, কেন? বিকজ ম্যাটারনাল অ্যান্টিবডি ইন দ্য চাইল্ড ক্যান নিউট্রালাইজ দ্য ভাইরাস অ্যান্ড রিডিউস দ্য ইমিউন রেসপন্স। আমরা সবাই জানি ম্যাটারনাল অ্যান্টিবডি বাচ্চাদের থাকে 6 মান্থ, তার আগে তুমি যদি দিয়ে থাকো তাহলে দিস অ্যান্টিবডি ক্যান নিউট্রালাইজ দ্য ভাইরাস। তাহলে এটা জিজ্ঞেস করবে, তাহলে দ্য ভ্যাকসিন শুড নট বি গিভেন টু চিলড্রেন prior to 15 month. কেন? বিকজ ম্যাটারনাল অ্যান্টিবডি ক্যান নিউট্রালাইজ দ্য ভাইরাস অ্যান্ড রিডিউস দ্য ইমিউন রেসপন্স। তাহলে এটা খুব প্রিভেনশন আমরা কিভাবে করব? বাই ভ্যাকসিনেশন। ভ্যাকসিনটা কি? এটা হচ্ছে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। এখন আসো মামস, একটু পড়বো এগুলি। দ্য ভাইরাস, মামস ভাইরাস মানে মামস করে দ্য ডিজিজ ক্যারেক্টারাইজড বাই প্যারোটিড গ্ল্যান্ড সুইলিং, ইট অকার প্রাইমারিলি ইন দ্য চাইল্ডহুড। মামস তোমরা দেখেছো, মামস কীরকম হতে পারে? ইউনিলেটারাল হতে পারে, বাইলেটারাল হতে পারে। ছোটবেলায় আমরা সবাই এটাতে এফেক্টেড হয়েছি, কথা বলতে পারে না, ইয়ে করতে পারে, ফিভার থাকে। তাহলে প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং। তাহলে হোয়াট আর দ্য প্রপার্টিস অফ দ্য মামস ভাইরাস? এটা আরএনএ ভাইরাস, and this virus is two type of envelope. একটা হচ্ছে এটা ওইগুলি আর এটার মধ্যে আর যেও না, শুধু এটা হচ্ছে একটা এনভেলাপ ভাইরাস এবং এটা আরএনএ ভাইরাস। Transmission, same, the transmitted via respiratory route. Pathogenesis, the virus infect the upper respiratory tract and spread through the blood to infect the parotid gland, testes, ovary, pancreas. In some cases, it affect the meninges. তাহলে এটা ইনহেলেশনের মাধ্যমে ঢুকবে, তারপরে থ্রু ব্লাড এন্টার ইনটু দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি লাইক দ্য প্যারোটিড গ্ল্যান্ড, ওখানে রিপ্লিকেট করে ওটাকে সোয়েলিং করবে। টেস্টিস, ওভারিজ, প্যানক্রিয়াস, ইন সাম কেসেস মেনিনজেস। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 18 to 21 days। এটা কি হবে? কনস্টিটিউশনাল সিমটমের মধ্যে ফিভার থাকবে, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া সব যেরকম থেকে, ফলোড বাই টেন্ডার সোয়েলিং অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড আইদার ইউনিলেটারাল অর বাইলেটারাল। এটা তোমরা দেখেছো না মামস? হ্যাঁ, অনেক সময় এত বেশি ফুলে যায় যে আসলে খুব অস্বস্তিকর অবস্থা। তাহলে টেন্ডার সোয়েলিং অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড ইউনিলেটারাল হতে পারে, বাইলেটারাল হতে পারে। এটা হচ্ছে দাঁড়িয়ে না হোয়াট আর দ্য কমপ্লিকেশন, হ্যাঁ, অফ দ্য মামসের বেলায় কমপ্লিকেশন দুটো কমপ্লিকেশন হচ্ছে সব। ওয়ান ইজ অর্কাইটিস ইন পোস্ট পিউবার্টাল মেলস হুইচ ইফ ইট ইজ বাইলেটারাল ক্যান রেজাল্ট ইন স্টেরিলিটি, আর অনেক সময় এটা মেনিনজাইটিস করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যদি মামস ইয়াং এজে হয়ে থাকে তাহলে এটা থেকে স্টেরিলিটি ডেভেলপ করে, যদি এটা বাইলেটারাল হয়। ইউনিলেটারাল হতে পারে, বাইলেটারাল হতে, বাইলেটারাল সাধারণত ইট ক্যান লিডস টু স্টেরিলিটি। এটা জিজ্ঞাসা করবে কি মেজর কমপ্লিকেশন কজ বাই মামস ভাইরাস, যদি তোমরা ট্রিট না করো মামস ইনফেকশন তাহলে অর্কাইটিস ডেভেলপ করতে পারে। আনাদার ওয়ান ইজ মেনিনজাইটিস। আচ্ছা, তাহলে এটা দেখো, এইটুকুই মামস নিয়ে কথা। এটা আমরা কিভাবে ডায়াগনোস করবো? সেই অ্যান্টিবডি দেখতে পারবো, সেল লাইন কালচার, আর হচ্ছে আমরা আরএনএ ডিটেকশন করব বাই আরটিপিসিআর দিয়ে। হ্যাঁ, আর যে কোনো ভাইরাস আমরা মাইক্রোস্কোপি ডিটেকশন করতে চাইলে সেটাও পারবো, বা ইলেকট্রন মাইক্রোস্কোপি। তাহলে মামসের জেনোমটা কীরকম? এটা এনভেলাপ ভাইরাস, এটা কীভাবে যায়, কোন অর্গানে ইফেক্ট হয়, অ্যান্ড হোয়াট আর দ্য কমপ্লিকেশন কজ বাই মামস ভাইরাস। নাও দ্য রুবেলা, খুব ইম্পর্টেন্ট এটা। রুবেলা ভাইরাসটা একটা আরএনএ ভাইরাস। রুবেলা, দিস ভাইরাস কজ রুবেলা অ্যান্ড কনজেনিটাল রুবেলা সিনড্রোম। তাহলে রুবেলা ভাইরাস যে ডিজিজ করছে তার নাম হচ্ছে রুবেলা, আর এটা হচ্ছে কনজেনিটাল রুবেলা সিনড্রোম। এখান থেকে আমি আসি রুবেলা। তাহলে জিজ্ঞাসা করবে যে রুবেলার ভাইরাস কি রুটে ট্রান্সমিশন হয়?
যেহেতু ডিজিজ করছে সে রুবেলা, তাহলে এটা কিভাবে হচ্ছে? বাই ইনহেলেশন অর থ্রু রেসপিরেটরি রুট। আর কনজেনিটাল রুবেলা সিনড্রোম হচ্ছে থ্রু ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনজেনিটাল রুবেলা সিনড্রোম। খুব ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য রুট অফ ট্রান্সমিশন অফ দ্য রুবেলা ভাইরাস? তাহলে দুটো, একটা হচ্ছে রেসপিরেটরি আর একটা হচ্ছে থ্রু প্লাসেন্টা। তাহলে এটা ফ্যামিলি হচ্ছে টোগা ভাইরাস, এটা আমাদের দরকার নেই, মনে থাকলে থাকবে, না থাকলে। ইট ইস কম্পোজড অফ, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA ভাইরাস অ্যান্ড ইট ইজ এ এনভেলাপ ভাইরাস, যে এনভেলাপটা হচ্ছে লাইপোপ্রোটিন এনভেলাপ। তাহলে ফ্যামিলি আমাদের দরকার নেই, এটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে হচ্ছে এটা একটা RNA, এটার নিউক্লিক সমস্ত কিছু আছে, এবং এটা হচ্ছে একটা এনভেলাপ ভাইরাস। And this virus transmitted via respiratory droplet and from mother to fetus through placenta. Very, very important, route of transmission of the rubella virus. তাহলে ট্রান্সমিশন হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট অ্যান্ড ফ্রম মাদার টু ফিটাস থ্রু প্লাসেন্টা। তাহলে প্যাথোজেনেসিস দেখো আমরা কি করি, ইনিশিয়াল রিপ্লিকেশন, তাহলে ইনহেলেশনের মাধ্যমে ঢোকার পরে ইনিশিয়াল replication of the virus occur in the nasopharynx and local lymph node. From there it is spread via the blood to the internal organ and the skin. The origin of the rash is unclear. It may be due to the antibody and antigen mediated vasculitis, অথবা র্যাশ আমরা আগেই বলেছি, the rash may be due to the antigen and cytotoxic T cell mediated vasculitis. অ্যান্টিবডি দিয়ে হতে পারে, T cell mediated vasculitis সবচেয়ে বেশি রোল যেটা প্লে করছে সেটা হচ্ছে সাইটোটক্সিক T cell। তাহলে আমরা যদি রুবেলা হচ্ছে তাহলে রেসপিরেটরি রুটে ট্রান্সমিশন হচ্ছে, সেখান থেকে সে নেজোফ্যারিংস এবং লোকাল লিম্ফ নোডে যাচ্ছে, ওখান থেকে থ্রু ব্লাড ইট এন্টার ইনটু দি স্কিন। স্কিনে যাওয়ার পরে র্যাশটা ডেভেলপ হচ্ছে। র্যাশ কেন হচ্ছে এটা বারবারই বলছি, ডিউ টু দ্য it may be due to antigen, antibody or T cell mediated vasculitis. তাহলে এটার যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস যেটা হয় সেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 to 21 days। কি হবে? ফিভার, ম্যালেজ ফলোড বাই দ্য maculopapular rash which start on the face and progresses downward to involve the extremity. Posterior auricular lymphadenopathy is characteristic feature. তাহলে র্যাশটা কি হচ্ছে? প্রথমে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ ফেস থেকে শুরু হবে, আস্তে আস্তে ফেস থেকে শুরু করে ডাউনওয়ার্ডস টু ইনভলভ দ্য এক্সট্রিমিটি। আর যে লিম্ফ নোডটা ইনভলভ হয় সেটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার লিম্ফ্যাডেনোপ্যাথিস, ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ইন কেস অফ রুবেলা। হ্যাঁ, এখন আসে কনজেনিটাল রুবেলা সিনড্রোম। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে, রিটেনে থাকে, শর্ট নোট থাকে, আর ভাইভাতে তো জিজ্ঞাসাই করা হয়। Congenital rubella syndrome is a teratogen when a non-immune pregnant woman is infected during the first trimester, especially the first month. এটাকে একদম আন্ডারলাইন করতে হবে, জিজ্ঞাসা করবে কখন এটা, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারের ফার্স্ট মান্থ। Significant congenital malformation can occur as a result of maternal viremia and fetal infection. এরপরে জিজ্ঞাসা করবে তোমাকে যে এই সময়টা কেন বেশি হচ্ছে, কেন বেশি হয় সেটা হ্যালো ম্যাম, আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো 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 ম্যাম, শোনা যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা।
এরপর আরেকটা ফাইল উঠে আপনি এখানে থাকে না, এরপর আরেকটা তাহলে আমরা যেটা পড়ছিলাম যে কনজেনিটাল রুবেলা সিনড্রোম, তাহলে নন ইমিউন প্রেগনেন্ট ওমেন ইজ ইনফেক্টেড ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার, স্পেশালি দ্য ফার্স্ট মান্থ। তাহলে সিগনিফিক্যান্ট কনজেনিটাল ম্যালফরমেশন ক্যান অকার অ্যাজ এ রেজাল্ট অফ ম্যাটার্নাল ভাইলেমিয়া অ্যান্ড ফিটাল ইনফেকশন। তাহলে এই সময় কনজেনিটাল রুবেলা সিনড্রোম কেন হচ্ছে? কারণ হচ্ছে এই সময় অর্গানোজেনেসিস হয়, সেই জন্য কনজেনিটাল ম্যালফরমেশন এই সময় ডেভেলপ হচ্ছে। তাহলে কখন জিজ্ঞাসা করবে যে টাইম প্রেগনেন্সির কখন? তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারের ফার্স্ট মান্থ। কেন এই সময় ইফেক্টটা হচ্ছে? ডিউ টু অর্গানোজেনেসিস, কারণ আমরা সবাই জানি এই সময় অর্গানোজেনেসিস হয়। তাহলে এই কারণেই কিন্তু এই ইফেক্টগুলি হচ্ছে, আর তার সাথে রিলেটেড টু ম্যাটার্নাল ভাইরেমিয়া অ্যান্ড ফিটাল ইনফেকশন। The increased rate of abnormalities during the early pregnancy is attributed to the very sensitive organ development that occur at that time. তাহলে এই সময় যেহেতু অর্গান ডেভেলপমেন্ট হয়, সুতরাং এই প্রবলেমটা এই সময় হয়। The malformation are widespread and involve primarily the heart, the eye, the brain, deafness and mental retardation, patent ductal arteriosus, ventricular and atrial septal defect, chorioretinitis, cataract and glaucoma. তাহলে কি কি ম্যানিফেস্টেশন, এটা শর্ট নোট থাকে, তাহলে ফার্স্ট থেকে শুরু করলে এটুকু পর্যন্ত লিখতে হবে, তাহলে নাম্বার পাবে। তাহলে এই সময় যে সমস্ত প্রবলেম হয়, মেইনলি হার্টে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসিস, ভেন্ট্রিকুলার অ্যান্ড অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আইতে কি হচ্ছে? ক্যাটারেক্ট হচ্ছে, কোরিওরেটিনাইটিস হচ্ছে, ডেফনেস অ্যান্ড ব্রেন হল ডেফনেস অ্যান্ড আলটিমেটলি মেন্টাল রিটার্ডেশন। তাহলে দিস দ্য কনজেনিটাল রুবেলা সিনড্রোম। এগুলিকে অ্যাভয়েড করার জন্য সাধারণত প্রিভেনশন বাই ভ্যাকসিনেশন। তাহলে কনজেনিটাল রুবেলা সিনড্রোম ফার্স্ট ট্রাইমেস্টারের ফার্স্ট মান্থ থ্রু প্লাসেন্টা ফ্রম মাদার টু দ্য ফিটাস। এটা কেন হচ্ছে? ডিউ টু দ্য অর্গানোজেনেসিস অ্যান্ড অলসো দ্য ম্যাটার্নাল ভাইরেমিয়া অ্যান্ড ফেটাল ইনফেকশন কজেস দিস টাইপ অফ ম্যানিফেস্টেশন। তাহলে ম্যালফরমেশনগুলি কীরকম হচ্ছে? The malformation are widespread and involve primarily the heart, eye and the brain, deafness and mental retardation. হার্টে কি হবে? পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, ভেন্ট্রিকুলার অ্যান্ড অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, কোরিওরেটিনাইটিস, সেটা আইতে হচ্ছে ক্যাটারাক্ট অ্যান্ড গ্লুকোমা। আচ্ছা, এখন হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। তাহলে কনজেনিটাল রুবেলা সিনড্রোমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রুবেলা কোন কোন রুটে ট্রান্সমিশন হয়? একটা হচ্ছে রেসপিরেটরি রুট, আর একটা হচ্ছে থ্রু প্লাসেন্টা। প্লাসেন্টা দিয়ে যখন ট্রান্সমিশন হবে, তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারের ফার্স্ট মান্থ ডিউ টু দ্য অর্গানোজেনেসিস। তাহলে কি কি হয় সেগুলি তোমরা দেখলে। ল্যাবরেটরি ডায়াগনোসিস এইভাবে যেভাবে লেখা আছে এগুলি আমরা বলবো না। ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে ডিটেকশন অফ অ্যান্টিবডি, তারপরে যাও তুমি আইসোলেশন, তারপরে হচ্ছে কি পিসিআর দিয়ে আমরা এটাকে ডিটেকশন করতে পারি, যেটা হচ্ছে আরটিপিসিআর। এখানে একটা কথা লেখা আছে, দেখো, এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে, ইফ দ্য রিসেন্ট ইনফেকশন হ্যাজ অকার, খুব আর্লি ইনফেকশন যদি হয় তুমি ডায়াগনোসিস করতে পারো, সেটা কিভাবে করবে? এমনিওসিনথেসিস করে আমরা রুবেলা ভাইরাস যদি এমব্রায়োটিক ফ্লুইড থেকে ডিটেকশন করতে পারি, হুইচ ইন্ডিকেট ডেফিনিট ফিটাল ইনফেকশন। তখন পেশেন্টকে কনভিন্স করে যেটা করতে, সেটা যে বেবিটাকে না রাখতে চায়, যদি তুমি কনভিন্স করতে পারো ডাক্তার, তাহলে আর্লি ফেজে যদি আমরা এমনিওসিনথেসিস করি ফ্রম এমনিওটিক ফ্লুইড, যেখান থেকে আমরা রুবেলা ভাইরাসকে ডিটেকশন করতে পারবো, তখন আমার কাজ হবে হচ্ছে পেশেন্টকে কী করা? পেশেন্টকে বুঝানো। পেশেন্ট যদি বুঝতে পারে, সে রাখা না রাখা সেটা হচ্ছে সম্পূর্ণ তার ডিসিশন, এটা ডাক্তারের কোনো ডিসিশন নাই, হুইচ ইন্ডিকেট ডেফিনিট ফিটাল ইনফেকশন। কিন্তু অ্যামনায়োটিক ফ্লুইড থেকে যদি আমরা ভাইরাস পেয়ে থাকি, তাহলে বোঝা যাবে যে অবশ্যই বাচ্চাটা কনজেনিটাল অ্যানোমেলিস নিয়ে ডেভেলপ করবে। এগুলি সাধারণত দেখা যাচ্ছে একটু একদম জন্মের পরপরই না, আস্তে আস্তে স্লোলি সাধারণত দেখা যায় যে এই সমস্ত ম্যালফরমেশনগুলি দেখা যাচ্ছে।
সেজন্য আজকাল যেটা করা হয় সে অ্যান্টিনেটাল কেয়ারে অ্যামনাইটিক ফ্লুইড সেটাও করা যায়, আর একটা টর্চ ইনফেকশন তার এগনেস্টে অ্যান্টিবডি আমরা দেখে থাকি। টর্চ মানে কি TORCH, টর্চটা আমরা করে থাকি। এখন ইনভেরিয়েবলি এটা করা হয় মার এন্টিনেটাল চেকআপে আসলে, এটা অনেক বেশি আরও বেশি পেশেন্টদের মধ্যে এটাকে ওরিয়েন্টেড করা উচিত। সবাই যেন টর্চ ইনফেকশনটার এগনেস্টে অ্যান্টিবডিটা করে, তাহলে দেখা যাবে যে প্রথম থেকেই আমরা অনেক কিছু পেশেন্টকে স্ক্রিনিং করে ফেলতে পারবো। যে কি টর্চ মানে কি, টক্সোপ্লাজমা, আর মানে রুবেলা, সি মানে সাইটোমেগালো ভাইরাস, হ্যাঁ, আর এইচ মানে হচ্ছে তোমার হারপিস সিমপ্লেক্স টাইপ 2। তোমরা সবাই জানো হারপিস সিমপ্লেক্স টাইপ 2 সেটা ইয়েতে সেক্সুয়ালিটি ট্রান্সমিশন হয়, সেটা দিয়েও সাধারণত এই সমস্ত অ্যান্টিনেটাল চেক আপ এগুলি করে ফেলতে হয়। টক্সোপ্লাজমা একটা প্যারাসাইটিক ইনফেকশন, এটা মা যদি ইনফেক্টেড থাকে তাহলে বেবি নানা ধরনের কনজেনিটাল ম্যালফরমেশন হয়। তারপরে রুবেলাটা তোমাদের এখনই বললাম। তারপরে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, তোমরা হারপিস ভাইরাসের সময় পড়েছো। এটা যেহেতু এটাও ট্রান্সমিশন হয় এবং নানা ধরনের অর্গানোমেগালি হইতে পারে। আর হারপিস সিমপ্লেক্স টাইপ 2 দিয়েও কিছু কিছু, অত বেশি না, মানে তারপরে কিছু ম্যালফরমেশন ডেভেলপ করতে পারে। তাহলে এগুলি সবসময় অ্যান্টিনেটাল কেয়ারে চেক করে নিতে হয়। আজকাল খুব করা হচ্ছে এগুলি, আমাদের এখানে মা ও শিশু হসপিটালে আমরা এগুলি করে থাকি। তাহলে আর্লি যেটা ইনফেকশন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুমি কিভাবে এটা ডিটেক্ট করবে, তাহলে আমরা অ্যামনায়োটিক ফ্লুইড নিয়ে অ্যামনিওসিনথেসিস করে উই ক্যান ডিটেক্ট দ্য ভাইরাস। প্রিভেনশন আর RT-PCR বললাম, আর প্রিভেনশন বাই ভ্যাকসিনেশন একটু আগে মিজলসের সাথে বলা হচ্ছে, ইট ইজ গিভেন সাবকিউটিনিয়াসলি টু চিলড্রেন at 15 months of age and unimmunized young adult women if they are not pregnant will use contraceptive for the next 3 months. এটা কেন বলা হচ্ছে তোমরা সবাই জানো, লাইভ ভাইরাস, যেহেতু এটা লাইভ ভাইরাস সাধারণত প্রেগনেন্ট লেডিদের দেওয়া হয় না, এবং প্রেগনেন্ট লেডিদের দিলে কি হবে, সেটা লাইভ ভাইরাস প্যাথোজেনেসিস করতে পারে। সেই জন্য বলা হচ্ছে 15 months of age দিব, অ্যান্ড টু আনইমিউনাইজ ইয়াং অ্যাডাল্ট ইফ দে আর নট প্রেগনেন্ট, হ্যাঁ, অ্যান্ড উইল ইউজ কন্ট্রাসেপটিভ ফর দ্য নেক্সট 3 months। তাহলে তাদের বেলায় এগুলি দেওয়া হবে। তাহলে প্রিভেনশন বাই ভ্যাকসিনেশন সেটা হচ্ছে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন। আচ্ছা, এটা শেষ, এখন আরেকটা ফাইলের কালাম, এটা শেষ। তোমরা পড়বে এগুলি একদম গল্পের মতো, সেগুলি এত লোড নিয়ে পড়ার দরকার নেই, খুব ইজি। আচ্ছা, কে এটা? একটা ফাইল আছে যে এটা ডেন করে না। মসিদ কি কিছু বলবা? ওই যে আমি বললাম না কোনটা, আমি তো নিজেও দেখতেছি না চোখে। আচ্ছা, র্যাবিস উপরে, এটা না, এটা উপরেরটা র্যাবিস। হ্যাঁ, তোমাদের কি র্যাবিস ভাইরাস পড়ানো হয়েছে? না ম্যাম, আপনি গত ক্লাসে পড়াতে চেয়েছিলেন, দেন টাইম ছিল না, তাই ওটা ভাইরাস আচ্ছা আচ্ছা পড়েছিল। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন যেটা পড়বো সেটা হচ্ছে র্যাবিস ভাইরাস। হ্যাঁ, র্যাবিস ভাইরাস তোমরা সবসময় দেখো, পেপার আসে, তারপরে টিভিতে, সব জায়গায় কিন্তু এটা র্যাবিস নিয়ে কিন্তু পাবলিসিটি হয়। তাহলে র্যাবিস ভাইরাসটা এটা কীরকম ভাইরাস, এটা আমরা সবাই জানি, যেটা একটা RNA ভাইরাস, এটা হচ্ছে একটা এনভেলাপ ভাইরাস। এনভেলাপ ভাইরাস এখানে আসে না। আর যে ক্যাপসিড আছে এটা দেখতে একটা বুলেট শেপটা আমি এখানে কেন বলেছি এটা একটু মনে রাখো, যে অনেক সময় MCQতে থাকে। হ্যাঁ ম্যাম, স্লাইড দেখা যাচ্ছে না। তাই নাকি? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখি কেন দেখা যাচ্ছে না, তাহলে তোমরা একটু
ঠান্ডা দাঁড়া স্লাইড দেখা যাচ্ছে না সেটা তুমি আর জড়িয়ে না কালামকে দেখো আবার কোথায় গেছে ওয়ার্ল্ড র্যাবিস ডে কবে বলতে পারবে? ম্যাম 28শে সেপ্টেম্বর। ভেরি গুড। ম্যাম কথা শোনা যাচ্ছে না।
ম্যাম স্লাইড দেখা যাচ্ছে কিন্তু কথা শোনা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্লাইড? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যালো? জি ম্যাম, দেখা যাচ্ছে স্লাইড, কথাও শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা একটা RNA ভাইরাস এবং এটার ক্যাপসিডটা হচ্ছে বুলেট শেপ অ্যান্ড ইট ইজ এ এনভেলাপ ভাইরাস। আর ফ্যামিলিটি হচ্ছে র‍্যাপিডোভাইরাস ফ্যামিলি। কিছু, কিছু ফ্যামিলি জিজ্ঞাসা করে সেজন্য এটা। স্লাইড দেখা যাচ্ছে তো না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা। তাহলে এটার ফ্যামিলিটা আলাদা করে বললাম যে এটা জিজ্ঞাসা করবে কোন ভাইরাস মানে কোন ফ্যামিলির মধ্যে এমসিকিউতে থাকে র‍্যাপিডোভাইরাস ফ্যামিলি। তাহলে প্যাথোজেনেসিস দেখো দ্য ভাইরাস মাল্টিপ্লাই লোকালি অ্যাট দ্য বাইট সাইট, move by axonal transport to the central nervous system. The virus multiply in the central nervous system, then travel down the peripheral nerve to the salivary gland and other organ. তাহলে ভাইরাস কি করবে? বাইট সাইডে মাল্টিপ্লাই করবে। আমি একটু বলে নিই যে র্যাবিট অ্যানিমেল যারা হচ্ছে তার মধ্যে আমরা যেটাকে সবচেয়ে অপটিমাম বলি সেটা হচ্ছে ডগ। ডগ এমনি এমনি কি র্যাবিট অ্যানিমেল হবে? ডগকে কে ইনফেক্ট করতে হবে? ভাইরাসটা, র্যাবিস ভাইরাস। এবং ডগকে ইনফেক্ট করার পরে তার স্যালাইভা দেখবে যে হেভি স্যালাইভেশন হচ্ছে। ওই স্যালাইভেশন থেকে যে ভাইরাসটা বের হবে, এই অ্যানিমেলটা যদি কাউকে বাইট করে হিউম্যানে, তখনই স্যালাইভার মাধ্যমে ভাইরাসটা থ্রু ইনফেক্টেড স্কিন অথবা স্ক্র্যাচ স্কিন অথবা তোমার মানে যেখানে আলসার তৈরি হবে সেটার ভিতর দিয়ে হিউম্যান বডিতে ঢুকবে। আমি বুঝাতে পারলাম? র্যাবিট অ্যানিমেল মানে বলতে কি বুঝি সেটা আগে আমাদের জানতে হবে। হ্যাঁ, র্যাবিট অ্যানিমেল মানে আমরা বলতে বুঝি ডগ, ফক্স, হ্যাঁ, জ্যাকেল, এগুলি আছে। কিন্তু তাদেরকে কি করতে হবে? র্যাবিস ভাইরাস দিয়ে ইনফেক্টেড হতে হবে। র্যাবিস ভাইরাসে ইনফেক্টেড করলে অ্যানিম্যালটা র্যাবিস ভাইরাস ইনফেক্টেড, তখন সে কী করবে? যদি কোনো একটা হিউম্যানকে সে বাইট করে তাহলে ভাইরাসটা মাল্টিপ্লাই লোকালি অ্যাট দ্য বাইট সাইট। সেখান থেকে কোথায় চলে যাবে? বাইট সাইডে সে মাল্টিপ্লাই করবে অ্যান্ড মুভ বাই দ্য এক্সোনাল ট্রান্সপোর্ট টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেখান থেকে চলে যাবে সিএনএসে, সেখানে আবার মাল্টিপ্লাই করবে। সেখানে মাল্টিপ্লাই করার পরে থ্রু পেরিফেরাল নার্ভ ইট এন্টার ইনটু দ্য স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ডে যে আসবে স্যালাইভা দিয়ে ভাইরাসটা অ্যান্ড আদার অর্গান। তাহলে ম্যাক্সিমাম যেটা ভাইরাসটা সিক্রেশন হবে সেটা হচ্ছে স্যালিভারি সিক্রেশন। ওখানেই ভাইরাসটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। তাহলে প্যাথোজেনেসিস অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে এটা কীভাবে ঢুকে, কীভাবে কী করে, সেটা বলার সময় আমাদের একটু তালগোল পাকিয়ে যায়। তাহলে আমরা যদি শুধু সিম্পল ওয়েতে 4টা কথা মনে রাখি তাহলে খুব ইজি হয়ে যাচ্ছে। তাহলে একটা র্যাবিট অ্যানিমেল যদি হিউম্যানকে বাইট করে, দ্য ভাইরাস মাল্টিপ্লাই লোকালি অ্যাট দ্য বাইট সাইট, মুভ বাই দ্য এক্সোনাল ট্রান্সপোর্ট টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেখানে আবার মাল্টিপ্লাই করবে এবং সেলিভারি গ্ল্যান্ডে সে কীভাবে আসবে? থ্রু পেরিফেরাল নার্ভ দিয়ে আসবে অ্যান্ড আদার অর্গান। অনেক সময় ইউরিন দিয়েও সেটা পাস হচ্ছে। তাহলে এটা হচ্ছে তার প্যাথোজেনেসিস। ফ্রম দ্য salivary gland it entered the saliva to be transmitted by the bite. তাহলে বাইটের সাথে যে সালাইভা, ওখানে ভাইরাস থাকতে হবে এবং এই ভাইরাসটাই বডির ভিতরে ঢুকবে। ঠিক আছে? তাহলে উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এনকেফালাইটিস ডেভেলপ with the date of the neuron. Infected neuron contain an eosinophilic cytoplasmic inclusion. এটা সাধারণত অ্যানিম্যাল বডিতে হয়। আচ্ছা, এগুলো আমি পরে যাব, শুধু ওইটা প্যাথোজেনেসিসটা একটু দেখি। তাহলে উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ কজেস এনকেফালাইটিস। আরেকটা জিনিস তোমরা মনে রাখো যে র্যাবিট অ্যানিম্যাল বাইট করলে যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে যে 100% ফেটাল, 100% ফেটাল। এটা ট্রিটমেন্ট যদি তুমি ইমিডিয়েট না করো তাহলে হচ্ছে 100% ফ্যাটাল। তাহলে এটা হয় যে র্যাবিট অ্যানিম্যাল বাইট করার পরে অনেকেই সেই ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড ভ্যাকসিন দুটোই দিতে হয়। ইমিউনোগ্লোবুলিনটা খুব তাড়াতাড়ি দিয়ে ফেলতে হয়, আমরা সবাই জানি, এটা রেডিমেড একটা।
অ্যান্টিবডি, তাহলে সেটা দিয়ে ফেলতে হবে, আবার সাইড বাই সাইড আমরা ভ্যাকসিন দিব। হ্যাঁ, তাহলে ইমিউনোগ্লোবুলিন দিলে কি হবে, ইমিউনোগ্লোবুলিন কার ইনকিউবেশন পিরিয়ডটা একটু বড় আছে। আমরা যখন জেনারেল ভাইরোলজি পড়িয়েছি তখন দেখেছি দুটো ডিজিজ, একটা হেপাটাইটিস আর একটা হচ্ছে র্যাবিস। তাহলে তাদের যেহেতু ইনকিউবেশন পিরিয়ডটা অনেক বড়, তাহলে আমরা কি ইমিউনোগ্লোবুলিন দিলে দিস ইমিউনোগ্লোবুলিন ব্লক দ্য ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস। কারণ এই ভাইরাসটা যদি একবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায় তাহলে কোনো ট্রিটমেন্টই আর কাজে লাগবে না। তাহলে একটা সুবিধা আমরা পাচ্ছি, যেহেতু তাদের লং ইনকিউবেশন পিরিয়ডটা থাকে, সেই জন্য তুমি ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড ভ্যাকসিন দিলে দে ক্যান প্রিভেন্ট দ্য ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস। তাহলে ওরা ওখানে যেতে পারে না। তাহলে এমনিতে ইনফেকশন হলে উইদাউট ট্রিটমেন্ট 100% ফ্যাটালিটি। তাহলে ক্লিনিক্যাল ফাইন্ডিংস এটা কি হতে পারে, দ্য ইনকিউবেশন পিরিয়ড ভ্যারিস অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অফ দ্য বাইট, ফ্রম অ্যাজ শর্ট অ্যাজ 2 উইক টু 16 উইকস অথবা লঙ্গার। তাহলে একটা লং ইনকিউবেশন, একটা মোটামুটি ইনকিউবেশন পিরিয়ডটা ভালোই পাওয়া যাচ্ছে, 2 উইকস টু 16 উইকস অথবা লঙ্গার। আমরা প্রথমেই যে কথাটা বলেছি, ইনকিউবেশন পিরিয়ডটা ভ্যারি করছে অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অফ দ্য বাইট। যদি তুমি মনে করো যে তোমার উপরে, সাধারণত দেখা যায় যে ওরা নিচেই কামড় দিয়ে থাকে, কিন্তু দেখা যায় যদি কোনো কারণে এসে লাফিয়ে যদি তোমার হেডের কাছাকাছি বাইট করে, তখন হচ্ছে লং ইনকিউবেশন পিরিয়ড, কারণ এই ভাইরাসটা তখন চট করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকে যেতে পারে। কিন্তু যদি লোয়ার এক্সট্রিমিটিতে বাইট করে তাহলে তার ওখানে আসতে একটু সময় বেশি লাগবে। সেই জন্য ইনকিউবেশন পিরিয়ড ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য লোকেশন অফ দ্য বাইট. It is shorter when bite is sustained on the head rather than on the leg, because the virus has a shorter distance to travel to reach the central nervous system. তাহলে হেডে বাইট করলে খুব তাড়াতাড়ি সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে, সেই ক্ষেত্রে তাদের শর্ট ইনকিউবেশন পিরিয়ড। কিন্তু যদি লোয়ার এক্সট্রিমিটিতে বাইট করে তাহলে হচ্ছে লং ইনকিউবেশন পিরিয়ড, কারণ ফ্রম দিস এন্টার দ্য ভাইরাস ইন্টু দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অনেকটা পথ পাড়ি দিয়ে তাকে আসতে হবে। ঠিক আছে, এখন পেশেন্টের আমাদের হিউম্যানের মধ্যে এটা কি দেখা যায় দেখো। এনিম্যালের মধ্যে আমরা বললাম যে আমরা বলি না পাগলা কুকুর, আমরা সাধারণত ওইভাবেই বলি। যেমন একটা র্যাবিট এনিমেল তার রাস্তায় দেখে তাকে চেনা যায়। কুকুরটা একদম সারাক্ষণ সালাইভেশন হচ্ছে এবং দেখতে যাকে পাবে তাকেই কামড় দিচ্ছে। সেজন্য আর দেখা যায় যে আর হিউম্যানের মধ্যে যে জিনিসটা দেখে তুমি বুঝতে পারবে যে ওকে র্যাবিট অ্যানিম্যাল বাইট করেছে, সেটা সবচেয়ে কার্ডিনাল ফিচার হচ্ছে, সেটা কি হয় তোমরা বলতে পারবে সেটার কি হয়? হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে হাইড্রোফোবিয়া মানে আমরা যেমন এক্সাম ফোবিয়া বলি, হাইড্রো মানে পানি দেখলেই তার, অথবা যে কোনো লিকুইড জিনিস খাবে বললে তার খুব ভয় লাগে, কারণ ওখানে সিভিয়ার স্পাজম অফ দ্য ওই যে মাসেল ডিগ্লুটিশন করার সময় যে সমস্ত মাসেলগুলি হেল্প করে, ও যখন পানি খেতে চাইবে, পানি খাবে, তখন সিভিয়ার স্পাজম হয়, এত পেইনফুল একটা স্পাজম যে পেশেন্ট পানি দেখলেই ভয় পায়, খাওয়া তো দূরের কথা। সে এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া। জিজ্ঞেস করবে যে হিউম্যানের র্যাবিট তুমি কিভাবে ডায়াগনোসিস করবে, সেটা হচ্ছে তার হাইড্রোফোবিয়া দেখে তাকে চেনা যায়। আচ্ছা, এমনি ক্লিনিক্যালি দ্য পেশেন্ট এক্সিবিট of non-specific syndromes such as the fever, anorexia, changes in sensation at the bite side within a few days, signs such as confusion, lethargy, and in case salivation develop. এগুলি সব most notable is the painful spasm of the throat muscle on swallowing. This result in hydrophobia. এটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া, ফিয়ার অফ ওয়াটার। হ্যাঁ, তাহলে এটাকে সবসময় আন্ডারলাইন করে যে পেশেন্টের একটা হিউম্যানে আমরা কি করে র্যাবিস বুঝবো, তার এই সাইনটা দেখে আমরা বুঝবো হাইড্রোফোবিয়া। ওটা দেখলেই সে চিৎকার চেঁচামেচি করবে, কারণ তার ওটা খেতে ইচ্ছা করবে, বাট একটা সিভিয়ার পেইনফুল কন্ডিশন যখন হবে সেটা আর খেতে পারবে না। উইদিন সেভারেল ডে দ্য ডিজিজ প্রোগ্রেস টু সিজার। আর যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আস্তে আস্তে যাচ্ছে, সিজার, প্যারালাইসিস, কমা, আলটিমেটলি ডেথ।
আল্টিমেটলি ডেথ। তাহলে এই সমস্ত জিনিসগুলি হচ্ছে আর মোস্ট কার্ডিনাল ফিচার আমরা বলবো হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়াটা কি যে ফিয়ার অফ ওয়াটার, আর উইদিন সেভারেল ডেজ আস্তে আস্তে যত ডিজিজ প্রোগ্রেস করবে সিজার, প্যারালাইসিস অ্যান্ড কমা আলটিমেটলি ডেথ। ডেথ। সেদিন একটা মানে কোথায় জানি একটা পেলাম আমি, যে কোথায় দেখলাম ঠিক মনে করতে পারছি না। যাই হোক, এটা মানে তোমাদের সাথে একটু শেয়ার করছি জিনিসটা, যে একজন লিখেছে যে বাবা মা সন্তানদের মৃত্যু কখনোই কামনা করে না, কিন্তু একটা ছোট বাচ্চা র্যাবিস ইনফেক্টেড ছিল, তার মানে হসপিটাল নিয়ে আসছে, তার হয়তো মানে ট্রিটমেন্টটা আসলে অনেক ডিলে হয়ে গেছে, যার জন্য এগুলি সাধারণত একটা মানে অন্ধকার ঘরে ওদেরকে রাখতে হয়, কারণ লাইট সেন্সিটিভ হয় বেশি। বাচ্চাটা এত চিৎকার চেঁচামেচি করছে, কুকুরের মতো ডাকছে, এ সমস্ত করছে, এত কষ্ট পাচ্ছে যে বাবা মা বলছে যে আমার বাচ্চা কখন মারা যাবে, মানে মারা গেলেই ওদের বাবা মার এই কষ্টটা আর দেখতে হতো না, মানে এত পেইনফুল একটা কন্ডিশন। হ্যাঁ, সেটাই। সেজন্য আমাদের র্যাবিট মানে অ্যানিমেলগুলি, আমাদের অন্যান্য দেশেও আছে যে মানে অ্যানিমেলের জন্য ভ্যাকসিন আছে, বাসায় যারা কুকুর পেলে থাকে, বিড়াল কুকুর, তাদের জন্য সবার জন্য ভ্যাকসিন আছে। আর হিউম্যানের জন্য তো যদি ইনফেক্টেড হয় অথবা বাইট করে তাহলে তাদের জন্য ভ্যাকসিন আছে, কিন্তু দুটো ভ্যাকসিনের মধ্যে একটু ডিফারেন্স। অ্যানিমেলের মধ্যে যে ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে লাইভ ভ্যাকসিন, আর হিউম্যানের মধ্যে আমরা যে ভ্যাকসিনটা দিয়ে থাকি সেটা হচ্ছে কিল ভ্যাকসিন। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। এটা আচ্ছা, দুটো টার্ম ইউজ করা হয় র্যাবিসের বেলায়, একটা হচ্ছে স্ট্রিট ভাইরাস আর একটা হচ্ছে ফিক্সড ভাইরাস। স্ট্রিট ভাইরাসটা এগুলো কোনো কোনো টিচার পছন্দ করে, আবার আজকাল বইতেও খুব বেশি নেই, তারপরেও যদি জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলতে পারবে। When freshly isolated in the laboratory, the strain are referred to the street virus. ল্যাবরেটরিতে কোনো অ্যানিমেল থেকে আমরা যদি ভাইরাসটা আইসোলেট করে বের করি তখন তাকে বলা হচ্ছে স্ট্রিট ভাইরাস। Such strain show long and variable incubation period. আমার মতো করে আমি বের করলাম 21 to 60 days in dog. প্রডিউস ইন্ট্রাসাইটোপ্লাজমিক। ডগে যদি তোমরা এটা দেখো তাহলে একটা ইনক্লুশন বডি ব্রেনের ভিতরে থাকে, সেটাকে আমরা বলছি ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি, যেটা নাম হচ্ছে নেগ্রি বডিস। ডগটাকে মেরে তারপরে সেটা আইসোলেট করে দেখা হয় ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি, যেটাকে বলা হচ্ছে নেগ্রি বডি। ওটা দেখলে বোঝা যাবে যে অবশ্যই সে র্যাবিস ভাইরাস ইনফেক্টেড। তাহলে এই ডগটা থেকে নিয়ে আমরা যদি একটা ভাইরাস আইসোলেট করি সেটাকে বলা হচ্ছে স্ট্রিট ভাইরাস, এবং এটার ইনকিউবেশন পিরিয়ডটা অনেক বড় 21 to 60 days। এবং এই ডগ থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেগ্রি বডি। নেগ্রি বডিটা কী জিনিস আমরা পরে আবার দেখব, আগেও পড়ানো হয়েছে। আর এটা হচ্ছে ফিক্সড ভাইরাস। ফিক্সড ভাইরাস নামটা শুনেই বোঝা যাচ্ছে সিরিয়াল ব্রেন টু ব্রেন প্যাসেজ ইন র্যাবিট। স্পেলিংটা ভুল হচ্ছে, ইল্ড ফিক্সড ভাইরাস। যদি আমরা ব্রেন থেকে নিয়ে কতগুলি ব্রেন টু ব্রেন প্যাসেজ করে আমরা খুব তাড়াতাড়ি একটা ভাইরাস আইসোলেট করতে পারি সেটাকে বলা হচ্ছে ফিক্সড ভাইরাস। তাহলে ফিক্সড ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড অবশ্যই কম থাকবে 4 to 6 days। এখানে কিন্তু কোনো ইনক্লুশন বডি পাওয়া যাবে না। তাহলে দুটো টার্ম, একটা হচ্ছে স্ট্রিট ভাইরাস, ফ্রেশলি আইসোলেটেড যদি আমরা কোনো ভাইরাস একটা এনিম্যাল ডগের ব্রেন থেকে তৈরি করি সেটা হচ্ছে স্ট্রিট ভাইরাস, ইনকিউবেশন পিরিয়ড অনেক বেশি এবং সেখানে নেগ্রি বডিজ পাওয়া যাবে। আর ফিক্সড ভাইরাস মানে সিরিয়াল ব্রেন টু ব্রেন প্যাসেজ করে আমরা যে ভাইরাসটা তৈরি করব সেটা হচ্ছে ফিক্সড ভাইরাস, জাস্ট রিভার্স হবে, এটার ইনকিউবেশন পিরিয়ডটা কম থাকবে অ্যান্ড কোনো নেগ্রি বডিজ এখানে পাওয়া যাবে না। তাহলে দুটো টার্ম এটা তোমরা একটু জেনে রেখো। তা ল্যাবরেটরি ডায়াগনোসিস না, এরপর আমাদের অন্য জিনিস আছে, ম্যানেজমেন্ট আছে। তাহলে প্রিভেনশনটা আমরা নেক্সট ক্লাসে পড়ি। হ্যাঁ, হ্যালো। জি ম্যাম। প্রিভেনশনটা আমরা এটুকু পর্যন্তই থাক, প্রিভেনশনের সাথে অনেক কিছু রিলেটেড, তো আমরা নেক্সট ক্লাসে এটা পড়বো, ঠিক আছে? ওকে ম্যাম। যেটুকু পড়ালাম সেটুকু তোমরা পড়বে, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বন্ধ করো।
এটা একটু বড় তো বড়দের এখন ক্লাস আছে আর বড়দের ক্লাস বন্ধ করে দিই হ্যাঁ বন্ধ করে এটা এখন নেক্সট ক্লাসে